অনুভবের বজ্র কণ্ঠ শুনে উপস্থিত সকলের মাঝে ভয়ের সৃষ্টি হয়। বিয়ে বাড়িটা যেন মুহূর্তের মধ্যে থমথমে পরিবেশে বিরাজ করে। অনুভব রনিকে আবার টেনে ধরে মারতে থাকে। ইয়াকুব আলী ছেলের অবস্থা দেখে বলে ওঠে, তোমার সাহস তো কম না, আমার সামনে দাঁড়ায় আমার পোলারে মারো। চিনো আমারে তুমি? কেডা তুমি? হ্যাঁ, এখানে আইসা গুন্ডামি করতেছো? কে আছিস সব কটারে ধরে বাইর রাখ। অনুভব ইয়াকুব আলীর দিকে এগিয়ে গিয়ে পকেট থেকে কিছু একটা বের করে তাকে দেখালো। জিনিসটা দেখে ইয়াকুব আলী ভয়ে শুকিয়ে যায়, কপালে ঘাম দেখা যায়। ইয়াকুব আলী সকলকে ইশারা করে পিছিয়ে যাওয়ার জন্য। রনির অবস্থা রক্তাক্ত হয়ে যায়। রুবায়েত পিছন থেকে অনুভবকে চেপে ধরে বলে, তুই এই মুহূর্তে এসব করিস না, হিতে বিপরীত হয়ে যাবে। রনিকে ছেড়ে অনুভব আহানকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। কেউ কোনো কিছু বলার সাহসটুকু পায় না। তারপর কাজীকে বলে বিয়ে পড়ানোর জন্য। আহানকে কবুল বলা হলে সে একটু থেমে তারপর কবুল বলে দেয়। ফারহার অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে, সে আর পারছে না বসে থাকতে। কাজী সাহেব কবুল বলার জন্য বলে। ফারহা নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। তার পাশে তারই অতি প্রিয় মানুষ, কিন্তু তারই কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। ফারহা আয়াতের দিকে তাকায়। আয়াতও তাকে আশ্বাস দেয় কবুল বলার জন্য। নিভু নিভু চোখে কবুল বলে দেয় সে। কবুল বলার সাথে সাথে ডুলে পড়ে যায় ফারহা। ফারহা ডুলে পড়তেই আয়াত দ্রুত ফারহার নিস্তেজ দেহটাকে ধরে নেয়। ফারহার জ্ঞান নেই। আয়াত ফারহাকে ডাকতেই থাকে, কিন্তু ফারহার কোনো সাড়া নেই। আহান এগিয়ে এসে ফারহাকে ধরে। অনুভব মাজেদ মিয়ার কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন চাচা। মাজেদ মিয়া বলল, তোমরা যা করছো ঠিক করছো, আমি অক্ষম মানুষ, কিছু করার ক্ষমতা নেই, বিদেশে থাকি। তোমরা ফারহাকে নিয়ে যাও, মেয়েটা কোনোদিনও সুখের মুখ দেখেনি। তাদের কথার মাঝেই রুবায়েত বলে, অনুভব, মেয়েটার জ্ঞান নেই। অনুভব রুবায়েতের কথা শুনে সেখান থেকে আয়াতের কাছে যায়। আয়াত কান্না করছে, ফারহাকে বারবার ডাকছে। মুহ এগিয়ে এসে বলে, আমার মা জোর করে বিয়ে দিচ্ছিল আপুকে, অনেক মারে, কষ্ট দেয়। আপু অনেকগুলো ওষুধ খেয়েছে, আমি দেখেছি। ছোট্ট মোহর কথায় যে যেখানে বিস্ফোরণ ঘটে। মাইমুনা এগিয়ে এসে মেয়েকে ধরে বলে, ও ছোট মানুষ, কখন যে কি বলে ঠিক নাই। ছোট্ট মোহ মাইমুনার থেকে সরে গিয়ে বলে, তুমি মিথ্যা কথা বলছো, আমি দেখেছি তুমি আপুকে মারো, বকো। আমি আপুকে বলতো বড়রা শাসন করে, তারা যা করে আমাদের ভালোর জন্য করে। মা তো আমায় বকে না, মারেও না। মোহর কথায় মাইমুনা কপট রাগ দেখিয়ে মেয়েকে টেনে ফর্ম ঘরে নিয়ে যায়। রুবায়েত বলে, পিচ্চিটা বল ওষুধ খেতে দেখেছে, আমাদের আর লেট করা উচিত হবে না, দ্রুত হসপিটাল নিয়ে যেতে হবে। অনুভব আয়াতকে বলে, এভাবে মরা কান্না বন্ধ কর, আমাদের হসপিটালে যেতে হবে। তারপর আহানকে বলে, দ্রুত ওকে গাড়িতে নিয়ে আয়। বলে অনুভব আয়াতের হাত ধরে সামনে চলে যায়। আহান কি করবে? বেঈমান মেয়েকে কিভাবে নিয়ে যাবে ভেবে পাচ্ছে না। রুবায়েত আহানের দিকে তাকিয়ে বলল, যা বাবার বা বলার পরে করিস, এখন আপাতত ফারহানকে তুলে নে, লেট করলে মেয়েটার ক্ষতি হয়ে যেতে পারে, হাতে পরে মেয়েটা দুনিয়া। রুবায়েতের কথা শেষ হওয়ার আগেই আহান ফারহাকে পাচা কোলে তুলে নিয়ে গাড়ি দিকে যায়। রুবায়েত তা দেখে বলল, শালা লাইনকে এসেছে। আহান ফারহাকে নিয়ে গাড়িতে উঠে বসে। আয়াত তাড়াতাড়ি এসে ফারহার শরীরটা ধরে। অনুভব আর রুবায়েত সামনে এসে বসে পড়ে। গাড়ির ভিতরে এক অস্বস্তিকর নীরবতা। আহান এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে থাকে। তার চোখ মুখ লাল হয়ে আছে। বুকের ভেতরে এক অজানা যন্ত্রণার ঢেউ। ফারহাকে এই অবস্থায় দেখে নাকি তার দেওয়া আঘাতে কোনটা বেশি কষ্ট দিচ্ছে সেটা সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না। প্রায় 20 মিনিটের মধ্যে তারা পৌঁছে যায় সিটি হসপিটালে, অনুভবের পরিচিত এক ডাক্তারের কাছে। তৎক্ষণাৎ ফারহাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ডাক্তার চোখে চোখে সব বুঝে নেন। স্লিপিং পিল খাওয়ার লক্ষণ স্পষ্ট। জ্ঞান নেই, তবে শ্বাস প্রশ্বাস চলছে। দ্রুত চিকিৎসা শুরু হয়। আহান করিডোরের একপাশে দাঁড়িয়ে থাকে। ভেতরে কি হচ্ছে সবটাই তার চোখের সামনে। পাশে চেয়ারে বসে আছে আয়াত, চোখে মুখে গভীর উদ্বেগের ছাপ, ঠোঁট কাঁপছে হালকা ভাবে। রুবায়েত হাসপাতালে এসেই জরুরি এক কাজ পড়ে যাওয়ায় তাদের নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়।
অনুভব আহানের কাছে গিয়ে বলল। সব ঠিক হবে, চিন্তা করিস না। আহান নিষ্পলক ভাবে তাকিয়ে আছে। ভেতরটা যেন তার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ছেলে মানুষ তো, তাই চোখ দিয়ে পানি বের করতে পারে না। ছেলে মানুষের কান্না করতে নেই। তাদের কথার মাঝে ডক্টর বের হয়ে আসে। তিনি আশ্বাস দেয় মেয়েটি এখন আশঙ্কামুক্ত। আয়াত কথাটা শুনে তপ্ত শ্বাস ফেলে। এতক্ষণ যাবৎ যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। সন্ধ্যার এক মুহূর্তে ফারহার জ্ঞান ফিরে আসে। প্রথমে আয়াত গিয়ে দেখা করে। ফারহাকে দেখে আয়াত ছুটে গিয়ে বলে, তুই এমনটা করতে পারলি? একবারও আমাদের বললি না। আমরা তো সকলে তোর পর হয়ে গেছি, তাই না? তাই তো এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছিস তুই। আয়াতের কণ্ঠে অভিমানী মিশে আছে। ফারহা মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে ধীরে ধীরে কিছু বলার চেষ্টা করে। শরীর অনেক বেশি দুর্বল থাকায় ঠোঁট ছেড়ে কথাগুলো বেরিয়ে আসতে পারল না। ফারহার মাথাটা কেমন ভারী হয়ে আছে, চোখ দুটো যেন বন্ধ হয়ে আসছে। ফারহা তার ডান হাতটা উঠিয়ে আয়াতের দিকে বাড়ায়। আয়াত ফারহাকে ধরে ঢুকরে কেঁদে উঠে। বেশ কিছুক্ষণ সময় আয়াত ফারহার পাশে বসে থাকে। তারপর সে বেরিয়ে যায়। ডক্টর জানায় রোগীর কাছে বেশিক্ষণ থাকা যাবে না। আহান এখনো ফারহার সাথে দেখা করেনি। মনের ভিতর ফারহার দেওয়া আঘাত যেন ক্ষণে ক্ষণে বেশি উঠছে। সে তো ফারহাকে ভালোবেসেছিল। এক আকাশ অভিমান অভিযোগ আহানের হৃদয়ে জমা হয়েছে। অনুভব আয়াতকে নিয়ে বের হবে। আয়াতকে সেই সকালে এনেছে, বাড়ির মানুষ হয়তো চিন্তা করছে, তাই ভাবলো আয়াতকে রেখে না হয় সে আসবে। তাই অনুভব আহানকে বলে দিয়েছে ফারহার খেয়াল রাখার জন্য, অসুস্থ মেয়েটার উপর রাগ পুষে না রাখতে। ফারহা পরিস্থিতির শিকার ছিল। এইসব কথা আহান শুনলেও মন যেন তার কঠিন পাথরে পরিণত হয়েছে। অনুভব আয়াতকে নিয়ে গাড়িতে উঠে বসে। সারাদিনের ঝামেলায় খাওয়ার কথা যেন তার মনেই ছিল না। আয়াতের প্রচন্ড খিদে পেয়েছে, কিন্তু সে কিছু বলতে পারছে না। অভিমানে নয়, লজ্জায় নয়। সাথে বসা পুরুষটা যেন এক নিঃশব্দে তাকে চেপে ধরেছে। অনুভব আয়াতের দিকে তাকালো। তার মুখটা কেমন শুকিয়ে গেছে। ক্লান্তিতে চোখে মুখে এক বিষণ্ণতার ছাপ। মাথার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে পড়ছে। কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। সেই চোখে স্পষ্ট ক্লান্তির ছায়া। হঠাৎই অনুভবের মনে পড়ে গেল তারা সকালে নাস্তা করে বেরিয়ে পড়ার পর আর কিছু খাওয়া হয়নি। দিনের সব উত্তেজনা, দৌড়ঝাঁপার অনাকাঙ্ক্ষিত জটিলতায় সে কথা যেন হারিয়ে গিয়েছিল। নিজের অসাবধানতায় একরকম রাগই হলো তার। আয়াতের নিশ্চয় অনেক খিদে পেয়েছে, সে তো বলতেও পারছে না। চারদিক ইতিমধ্যে অন্ধকারে ডুবে গেছে। নিস্তব্ধ রাতে বাতাসে যেন এক শিরশির অনুভূতি মিশে আছে। গাড়ির জানালা খোলা ছিল। গাড়ির জানালা দিয়ে ঢুকে পড়া বাতাস আয়াতের চুলগুলো উড়ে বেড়াচ্ছে। তার চুলের সেই নরম এলোমেলো আন্দোলন যেন নীরব ভাষায় কিছু বলছে। ক্লান্তি আর না বলা এক চাওয়ার কথা। অনুভব ধীরে হাত বাড়িয়ে আয়াতের চুলগুলো স্নেহ ভরে কপাল থেকে সরিয়ে দেয়। মুহূর্তে আয়াত কেঁপে ওঠে, যেন সেই স্পর্শে তার ভেতরের এক আন্দোলনের সৃষ্টি হয়। অনুভব নিজের করা কাজ খেয়াল হতেই দ্রুত হাত সরিয়ে ফেলে। আয়াত চোখ তুলে তাকায় অনুভবের দিকে। চোখ দুটো ক্লান্ত, কিন্তু তাতে গভীর এক আস্থা লুকিয়ে আছে। তোর খুব খিদে পেয়েছে, তাই না? নরম কণ্ঠে জিজ্ঞেস করে অনুভব। আয়াত কিছু না বলে মাথা নিচু করে। নিঃশব্দ সম্মতিতে শুধু একবার হালকা করে ঘাড় নাড়ে। অনুভব আর কিছু বলে না। সে গাড়ি স্টার্ট দেয়। শহরের নিঃশ্বাস রাস্তায় গাড়ি এগোতে থাকে। একটা ছোট রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামায় সে। আলো জ্বলছে সেখানে, তবে কেমন নিস্তব্ধ একটা পরিবেশ। অনুভব নেমে গিয়ে দরজাটা খোলে। আয়াতকে নামতে বলে। আয়াত ধীরে পা ফেলে নামলো। গাড়ির আলোতে তার মুখটা আরো স্পষ্ট ক্লান্ত, তবুও নরম আলোতে যেন একটু প্রশান্তির ছোঁয়া। তারা একসাথে রেস্টুরেন্টে ঢোকে। অনুভব চুপচাপ মেনু দেখে কিছু অর্ডার করে। খাবার আসতে একটু সময় লাগে। এই সময়টুকুতে দুজনের মাঝে কোনো কথা হয় না, কিন্তু নীরবতায় যেন অদ্ভুত এক বোঝাপড়া গড়ে ওঠে। অনুভব শুধু মাঝে মাঝে আয়াতের দিকে তাকায়, যেন নিশ্চিত হতে চায় তাকে একটু স্বস্তি দিতে পেরেছে তো। খাবার এলে আয়াত ধীরে খেতে শুরু করে। প্রতিটি কাটা চামচে যেন একটু করে ফিরে আসে তার স্বাভাবিকতা, ফিরে আসে হারিয়ে যাওয়া শক্তি। অনুভব নিঃশব্দে তাকিয়ে থাকে তৃপ্তির এক চিলতে হাসি ঠোঁটের কোণে। খাওয়া দাওয়া শেষ করে তারা বাসার পথে রওনা হয়। গাড়ির ভিতরে ছায়ার মতো নেমে আসে নীরবতা, যেন শব্দেরও সেখানে প্রবেশাধিকার নেই। আয়াত ক্লান্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে গাড়ির সিটে গায়ে দিয়ে দেয়। গভীর নীরবতায় ডুবে থাকা তার মুখে এক ধরনের প্রশান্তি খেলে যায়। অনুভব চুপচাপ আয়াতের দিকে তাকিয়ে থাকে।
গাড়ির হালকা আবছা আলোয় আয়াতের মুখটা যেন দূরের কোনো নিঃসঙ্গ চাঁদের মতো লাগে তার কাছে। নির্জন ধীর অথচ অপার মুগ্ধতায় ভরা। সে কিছু বলার চেষ্টাও করে না, শুধু তাকিয়ে থাকে, যেন তাকিয়েই বুঝিয়ে দিতে চায় অনুভবের নীরবতার টুকু আসলে শব্দের চেয়েও গভীর। ফারহার কেবিনের বাইরে নিঃশব্দে বসে আছে আহান। পাশে তার মা অনিমা আর বাবা ইকবাল হাসান। কিছুদিন আগেই আহান নিজেই জানিয়েছিল সে একজন মেয়েকে ভালোবাসে। সেই খবরে ইকবাল ও অনিমার চোখে ছিল আনন্দের ঝিলিক। ভাবছিলেন ছেলেটা বুঝি জীবনের সঠিক পথ বেছে নিয়েছে। কিন্তু হঠাৎ করেই ছেলের আচরণে এসেছে অদ্ভুত এক পরিবর্তন। আগে সেই প্রাণবন্ত হাসি খুশি ছেলেটা যেন কোথায় হারিয়ে গেছে। সারাক্ষণ চুপচাপ নির্বাক চোখে একরাশ চিন্তা। আহান এখনো কেবিনের ভিতরে যায়নি, বাইরে বসেই যেন নিজেকে শক্ত করে নিচ্ছে। ইকবাল হাসান ও অনিমা ছেলের পাশে চুপচাপ বসে আছে, কিছু বলতেও পারছে না। গতকাল অনুভব সব খুলে বলেছিল তাদের, ফারহার শারীরিক অবস্থা, তার মানসিক চাপ, এমনকি বিয়ের প্রসঙ্গটাও নিয়ে। ফারহার অবস্থার কথা শুনেই ছুটে আসে তারা হাসপাতালে। কেবিনে ঢুকে দেখে ঘুমন্ত ফারহা নিস্তেজ। মুখের মায়া ভরা ছায়াটুকুও যেন ক্লান্তিতে ম্লান। চোখের নিচে গভীর কালি, যেন বহু রাতে নির্ঘুম যন্ত্রণা জমে আছে সেখানে। এই মেয়ে তো শুধু ছেলের ভালোবাসা নয়, ইকবাল হাসান আর অনিমার হৃদয়ে জায়গা করে নিয়েছিল মেয়ের মতো করেই। ফারহার এই অবস্থা দেখে অনিমার অন্তরটা কেঁদে ওঠে। মায়ের মন যে মানতে চায় না এতটুকু মেয়েটার জীবনে এত কষ্ট। বুকের ভেতর হাহাকার উঠলেও চোখের জল আড়াল করে বসে থাকেন তিনি। ইকবাল হোসেন কিছু মেডিসিনের জন্য বাহিরে যায়। আহান ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনিমা ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। আহান মায়ের স্পর্শ পেয়ে মায়ের দিকে তাকায়। অনিমা ছেলেকে বললেন, মেয়েটার সাথে এখনো নাকি দেখা করিসনি? নার্স আমাকে বলল তুই গিয়ে এখন একটু দেখা করে আয়। আহান মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর উঠে কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। ফারহা তখনও ঘুমে রয়েছে। আহান পাশে থাকা চেয়ারটা টেনে এসে ফারহার কাছে বসে। আহান আস্তে করে ফারহার একটা হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে। ফারহার ঘুমন্ত মুখটার দিকে তাকায়। কফি শপে দেখা ফারহা আর এখনকার ফারহার মধ্যে অনেক তফাৎ। আহানের বুক চিপে বেরিয়ে আসে একটা দীর্ঘশ্বাস। ফারহা একটু নড়াচড়া করতেই আহান হাত ছেড়ে দিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে যায়। নিশ্ছিদ্র রাত, ঘড়ির কাঁটা প্রায় 10 পেরিয়ে গেছে। দিনের ক্লান্তিতে আয়াত গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। অনুভবের কিছু জরুরি কাজ থাকায় সে গাড়ি সাইড করে রেখে সাময়িকভাবে এক জায়গায় যায়। কাজ শেষ করে ফিরে আসে। গাড়িতে বসে দেখে আয়াত এখনো গভীর ঘুমে অচেতন। অনুভব একটু হাসলো, মনে মনে বলল, গভীর ঘুমে ঘুমিয়ে আছে ঘুমকুমারী, তোর পাহারায় আমি আছি, আমি এক অতন্দ্র প্রহরী। ভাবনার মাঝেই অনুভবের ফোন বেজে ওঠে। ঈশা ফোন দিয়েছে। কলটা রিসিভ করে ঈশা বলে, ভাইয়া তোমরা কই, এখনো ফেরোনি কেন? আসছি আমরা, সবাই কি ঘুমিয়ে গেছে বুড়ি? হ্যাঁ ভাইয়া, আম্মুর শরীরটা ভালো লাগছিল না, ঘুমিয়েছে, আব্বুও ঘুমিয়েছে। তোমরা তাড়াতাড়ি আসো, অনেক রাত হলো তো। আচ্ছা আসছি, তুই মেইন ডোর খুলে রাখ। এই বলে অনুভব কল কেটে দেয়। অনুভব আয়াতকে ধরে নিজের দিকে টানে, তারপর ড্রাইভে মন দেয়। গভীর নিশীতে ধূলিকণাগুলো উড়ে বেড়াচ্ছে। অনুভবের গাড়িতে ছুটে যাচ্ছে রাতের আধারে। শেখ ম্যানশনে এসে গাড়িটা পার্ক করে নেয়। অতঃপর সে গাড়ি থেকে নেমে অপর পাশে যায়। ডোর খুলে নিচে হয়ে আয়াতকে ধরে। অনুভব একটু খেয়াল করলো আয়াতের নাকের উপর বাদামি রঙের তিলটা যেন জ্বলজ্বল করছে। অনুভব হাতের তর্জনী দিয়ে তিলটাকে একটু ছুঁয়ে দেয়। তারপর আয়াতকে পাজা কোলে তুলে রুমের দিকে হাঁটা দেয়। নিশির রাতে অন্ধকার কেটে গেছে অনেকক্ষণ আগে। কাক ডাকা, সকালে পাখির কিচিরমিচির, আর জানালার পর্দা ভেদ করে সূর্যের মিষ্টি আলো আস্তে আস্তে ঘরে ঢুকে পড়েছে। রোদের এই কোমল আলোর রশ্মির ঝলক আয়াতের চোখমুখ একটু বিরক্তিতে ভ্রুযুগল কুঁচকে গেল। মনে হলো এই মিষ্টি আলো যেন তার ঘুম ভাঙাতে এসেছে। একরকম রাগ আর একটু বিক্ষুব্ধ মন নিয়ে আয়াত বিছানায় উঠে বসলো। তার চুলগুলো এলোমেলো। লম্বা চুল থাকার কারণে সে প্রতিদিন ঘুমানোর আগে চুলে বিনুনি করে রাখে, না হলে সকালে চুল চিরুনি করতে বেশ কষ্ট হয়। আয়াত মুখের উপরের চুলগুলো হাত দিয়ে সরিয়ে চোখ খুলে ঘুম ঘুম চোখের চারপাশে ভালো করে পরখ করে নিজেকে তার ঘরে আবিষ্কার করে। হ্যাঁ, এটাই তারই ঘর, কিন্তু রাতে তো সে গাড়িতে ছিল।
রাতের কথা মনে হতেই আয়াতের সেই মুহূর্তটা চোখের সামনে ভেসে ওঠে। গাড়ির জানালা দিয়ে ঢোকা বাতাস যখন তার চুলগুলো এলোমেলো করে দিতে ব্যস্ত, তখন অনুভব হঠাৎই তার কপালের উপর এসে পড়া এক গুচ্ছ চুল সরিয়ে কানে গুজে দিয়েছিল। সেই স্পর্শে যেন এক অপূর্ব অনুভূতি লুকিয়েছিল, একটা অনির্বচনীয় শিহরণ যা গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল আয়াতের মনকে। আয়াত মনে করার চেষ্টা করে রাতের খাবার শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সে তো গাড়িতে উঠেছিল। তারপর তারপর কি হয়েছিল মনে পড়ে না কিছুই। সে তো গাড়িতেই ছিল, তবে ঘরে এলো কিভাবে? কে তাকে ঘরে নিয়ে আসলো? অনুভব ভাই। নামটা মনে আসতেই শরীরটা যেন কেঁপে ওঠে আয়াতের, লোম খাড়া হয়ে যায়, চোখে মুখে লজ্জার এক অদ্ভুত আভা ফুটে ওঠে। অনুভব ভাই তাকে নিয়ে এসেছিল, এটা এক প্রকার নিশ্চিত, আর কেউ তা আনার কথাও না। অনুভবের কথা মনে হতেই একটা অস্বস্তির আবেশ ছড়িয়ে পড়ে মন জুড়ে। এখন সে সামনে যাবে কিভাবে? পারবে তো? না, সামনে গেলে তো নির্ঘাত লজ্জায় মরে যেতে হবে। আয়াতের ভাবনার মাঝে কেউ দরজায় নক করে। আয়াত নিজের দিকে তাকায়, রাতের পোশাকেই আছে সে। বিছানা ছেড়ে উঠে ওড়না নিয়ে গায়ে জড়ায়। তারপর দরজা খুলে দিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে। ঈশা ভিতরে ঢুকে বলল, আপু ঘুম হয়েছে তোমার? আয়াত হামি তুলে বলে, হয়েছে। রাতে তোমাদের ফিরতে এত লেট হলো কেন? আয়াত ঈশার কথায় হুঁশ ফিরে যেন। ঈশাকে বলে কত রাতে ফিরেছে তারা। ঈশা নির্লিপ্ত কণ্ঠে বলল, 10:30 নাগাদ। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো। এই বলে ঈশা নিচে চলে যায়। ঈশার কথা শুনে আয়াত ভাবনায় পড়ে যায়। তারা তো 8টার পর পর রেস্টুরেন্টে খেয়ে বেরিয়েছে, বাসায় ফিরতে তো এত সময় লাগবে না। তাহলে বাকি 2 ঘন্টা কই ছিল তারা? সে তো ঘুমিয়েছে, তাই আর বলতে পারলো না। আচ্ছা, ঈশা বলল তারা রাতে ফিরেছে, তার মানে সে জেগেছিল। আয়াতকে অনুভব ভাইয়ের কোলে দেখেছে নাকি? আয়াত গোল গোল চোখ করে তাকায়, চোখে মুখে এক ধরনের লজ্জার রেশ দেখা দিচ্ছে। ঈশা হয়তো ভাবছে এত বড় মেয়ে কিনা তার ভাইয়ের কোলে, সব দোষ এই হিটলার লোকের। ইস, আমার ডাকলে কি ক্ষতি হতো? আয়াত আর ভাবতে পারলো না। কালকে সারাদিনের ছোটাছুটিতে শরীরটা যেন কেমন করছে, গরমে ঘামে শরীর ম্যাচ ম্যাচ করছে। তাই সে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় আধা ঘন্টা সময় ধরে শাওয়ার করে বের হয়ে আসে। জামা কাপড় মেলে দিয়ে আয়নার সামনে দাঁড়ায়। নিজের প্রতিবিম্ব দেখছে সে। সে ভাবছে অনুভব ভাই তো আগের মতো আর রাগ করে না, ধমকায় না। হয়তো আর কিছুদিন, তারপর দুজনের পথ আলাদা হয়ে যাবে। এই যত্ন কেয়ার সব সাময়িক সময়ের মাত্র। কথাগুলো ভাবতেই আয়াতের বুকে রক্তক্ষরণ হয়। সে যদি আমার ছাড়া ভালো থাকে তবে তাই হোক। 2 চোখ ভরে আসে তার, পানিতে চিকচিক করছে তার চোখ। আয়াত মাথার টাওয়ালটা খুলে চুলগুলো মুছতে থাকে। হঠাৎ তার চোখ যায় আয়নার দিকে। আয়নায় অনুভবের প্রতিবিম্ব স্পষ্ট। দেখতে পায় অনুভব দাঁড়িয়ে আছে। আয়াত পিছনে ফিরে তাকায়, আসলেই অনুভব দাঁড়িয়ে আছে। আয়াত একটু সিটিয়ে যায়। অনুভব এগিয়ে এসে আয়াতের ফোনটা টেবিলের উপর রেখে দেয়, তারপর চলে যায়। আয়াত নিজেকে পরিপাটি করে রেখে নিচে নামে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ অনেক আগে বেরিয়ে পড়েছেন অফিসের উদ্দেশ্যে। ইহাম শেখ কিছুদিনের মধ্যেই আবার পাড়ি জমাবেন বিদেশে। এই দিকের কিছু প্রয়োজনীয় কাজ শেষ করে তবেই ফিরবেন বলে জানিয়েছেন। তবে এই যাওয়া আসা, দূরত্ব সবকিছুই যেন ইব্রাহিম শেখের মনে এক নিঃশব্দ অভিমান রেখে যায়। ইহাম শেখ পড়াশোনার জন্য বিদেশে থাকতো, সেই থেকে দেশের প্রতি তার মাঝে টান দেখেনি। মাহারা মেয়েটি যতই আমরা পাশে থাকি না কেন, বাবা যে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। তবুও ইহাম শেখ বেশি দিন দেশে থাকেন না। এই প্রশ্নের উত্তর আজও অজানা ইব্রাহিম শেখের কাছে। তবে তিনি আর কিছু বললেন না। প্রশ্নের বদলে এখন শুধু দীর্ঘশ্বাস জমে থাকে তার চোখের কোণে। আয়াত সকালের নাস্তা করে নেয়। গতকাল হসপিটাল থেকে ফিরে এসে আর ফারহার খোঁজ নেওয়া হয়নি। আয়াতের মনটাও কেমন জানি খচখচ করছে। ফারহার কি হলো না হলো কোনো কিছুরই খবর পাচ্ছে না সে। অহমিকা শেখ আয়াতকে বসে থাকতে দেখে আয়াতের পাশে বসে। আয়াতকে বলে, কিছু ভাবছিস আয়াত? কোনো কিছু নিয়ে চিন্তিত তুই? হঠাৎই আয়াত অহমিকা শেখের গায়ে মাথা রেখে ফুপিয়ে ওঠে। এমন আবেগপূর্ণ অবস্থায় আয়াতকে আগে কখনো দেখেননি অহমিকা শেখ। তিনি একটু চমকে ওঠেন, তবে মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে আয়াতকে বুকে জড়িয়ে নেন। স্নেহ ভরে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে তোর আয়াত?
আয়াত কাপা কণ্ঠে গতকালের সমস্ত ঘটনা খুলে বলে, ফারহার উপর হওয়া অন্যায়, অবিচার সবকিছু। কথা শুনে অহমিকা শেখের চোখেও একরাশ ব্যথার ছায়া নেমে আসে। তিনি আর কিছু বলেন না, শুধু নীরবে আয়াতকে আগলে রাখেন। আয়াত চুপচাপ তার বুকে মাথা রেখে থাকে। মায়ের স্নেহ, বাবার ছায়া সবকিছু যেন এক মুহূর্তে ওই বুকে খুঁজে পায়। তার তো মা নেই, বাবাও কাছে নেই। যদি এই মানুষগুলো না থাকতেন তাহলে হয়তো তার অবস্থা আরো ভয়াবহ হতে পারত। অনুভব ব্ল্যাক শার্ট আর ম্যাচিং প্যান্ট পরে আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখে নেয়। চুলে জেল দিয়ে পরিপাটি করে সেট করা, হাতের ঘড়িটা ঠিক করতে করতে নিচে নামতে থাকে। সিঁড়ির মাঝপথে সে দেখে আয়াত বসে আছে অহমিকার বুকে মাথা রেখে, নীরব নিশ্চুপ। অনুভব নিচে নামতেই তার পারফিউমের কড়া ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারপাশে। আয়াত ঘ্রাণ পেয়ে মুহূর্তের জন্য মাথা তোলে। চোখে চোখ পড়তেই আয়াত মুখ লুকিয়ে ফেলে। অহমিকা ছেলের দিকে তাকিয়ে জানতে চায়, বের হবি এখন? অনুভব মাথা নেড়ে বলে, জি আম্মু। তারপর ঈশাকে ডাকে কলেজে নামিয়ে দেবে। ভাইয়ার ডাক শুনে ঈশা ব্যাগ নিয়ে ছুটে আসে। তখন অনুভব আয়াতের দিকে তাকিয়ে নরম গলায় বলে, ভার্সিটি আজ যেতে হবে না তোর। শুধু এটুকু বলেই সে ঈশাকে সঙ্গে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ফারহা এখন অনেকটাই সুস্থ, ঘুম থেকে জেগে উঠেছে বেশ কিছুক্ষণ হলো। চারদিকে চোখ বুলিয়ে নেয়, কিন্তু কেবিনে কাউকে দেখতে পায় না। আয়াত ধীরে ধীরে উঠে বসে, তারপর ধীরে উঠে দাঁড়াতে যায়, কিন্তু মাথাটা ঝিম ধরে আছে। শরীরটাও দুর্বল, এক পায়ে শরীরটাও দুর্বল। এক পায়ে গোতেই হুমড়ি খেয়ে পড়ে যেতে নিয়েছে। ঠিক তখনই একজোড়া পুরুষালী হাত তাকে আঁকড়ে ধরে। ফারহার চোখ মুখ বন্ধ, নিঃশ্বাসটাও ধীর। আহান তার মুখের দিকে তাকিয়ে থাকে। ফারহার চোখের পাপড়িগুলো যেন কাঁপছে ভয়ে। হঠাৎই আহানের হুঁশ ফিরে আসে। সে দ্রুত ফারহাকে বেড়ে বসিয়ে দেয়, তারপর রুক্ষ স্বরে বলে ওঠে, উঠছো কেন বেয়াদব মেয়ে? আহানের ধমকে ফারহা মিনমিনে বলে, ওয়াশরুমে যাব, আন্টিকে একটু ডেকে দিন। আহান ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে, আমি হেল্প করছি। এই বলে ফারহাকে ধরতে নিবে তার আগেই ফারহা বলে, আপনার করা লাগবে না, আপনি আন্টিকে ডাকুন। আমায় রাগিও না মেয়ে, চুপচাপ আমি যা বলছি তা শোনো। তোমার আন্টি একটু বাইরে গেছে। এই বলে আহান ফারহাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। ফারহা নিজেকে শূন্যে আবিষ্কার করে চোখ মুখ খিচে ফেলে। আহান ওয়াশরুমের ভিতর ফারহাকে নামিয়ে দেয়। তারপর সে দরজা একটু চাপিয়ে দিয়ে বেরিয়ে দরজার কাছে উল্টো মুখ করে দাঁড়িয়ে থাকে। 5 মিনিট পর দরজার খোলা শব্দে আহান পিছনে ফিরে তাকায়। তারপর ফারহাকে কোলে তুলে বেডে বসিয়ে দেয়। এরই মাঝে অনিমা খাবারের বক্স নিয়ে চলে আসে। আহান মাকে দেখে আর কোনো দিকে না তাকিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। অনিমা বক্সগুলো থেকে খাবার বের করে তিনি মূলত বাসায় গিয়েছিল। বাইরের খাবার আনহেলদি, তাই বাসা থেকে রান্না করে এনেছেন। অনিমা এক প্লেট ভাত এনে ফারহার সামনে বসে। ফারহা মাথা নিচু করে বসে আছে। অনিমা ভাত মাখিয়ে এক লোকমা ভাত নিয়ে ফারহাকে বলে, দেখি মা, তাড়াতাড়ি খাও তো, ওষুধ খেতে হবে, খাবারটা শেষ করো তো। অনিমার নরম স্বরে ফারহা অবাক চোখে তাকায়। এই মানুষটা তারা অপরিচিত, তবুও কেমন যেন তাকে আপন করে নিয়েছে। পৃথিবীতে কি এমনও মানুষ আছে যারা এক দেখাতেই হৃদয়ে জায়গা করে নেয়? সেটা এই মানুষটাকে না দেখলে জানতোই না হয়তো। অনিমা ভাতের লোকমাটুকু ফারহার মুখে দেয়। ফারহার চোখ ভরে আসে, হিচকি উঠে আসে, গলায় খাবারগুলো আটকে যায়। অনিমা দ্রুত এক গ্লাস এনে দেয়। ফারহা ঢক ঢক করে পানি খেয়ে নেয়। অনিমা হাত বুলিয়ে দেয়। অনিমা পিঠে হাত বুলিয়ে দেয়। ফারহা চোখে মুখে পানি উপচে পড়ছে, অশ্রুসিক্ত নয়নে তাকায়। অনিমা তা দেখে বলে, কাঁদছো কেন? মায়ের কথা মনে পড়ছে আন্টি, মাকে হারিয়েছি অনেক বছর আগে, কেউ আমায় কখনো এভাবে খাইয়ে দেয়নি। ফারহার সরল কথা শুনে অনিমার চোখেও পানি দেখা যায়। তিনি বাম হাত দিয়ে ফারহার চোখের পানি মুছে দিয়ে বলে, আমিও তো তোমার মায়েরই মতো। আমি যেমন আহানের মা, আজ থেকে তোমারও মা, বুঝেছো? ফারহা কথাগুলো শুনে মাথা নাড়ালো। অনিমা বলল, এবার তাড়াতাড়ি করে খেয়ে নাও তো মা, লেট হয়ে যাচ্ছে। সময় মতো ওষুধ না খেলে তো সুস্থ হবে না। ফারহা বিনা বাক্যে খাবারটুকু খেয়ে নেয়। তারপর ওষুধ খেয়ে বেডে হেলান দিয়ে থাকে। বিকালের দিকে ডক্টর জানায় পেশেন্টকে বাসায় নিয়ে যেতে পারবেন। বিকালে আহান হসপিটালের সমস্ত ফর্মালিটিস পূরণ করে
ফারহাকে নিয়ে বাসায় চলে আসে। অনুভব গাজীপুরের অফিসে এসেছে জরুরি কিছু কাজের জন্য। অফিসে ঢুকে এসে নিজের কেবিনে গিয়ে ফাইলের ভেতরে একের পর এক কাগজ ঘাঁটতে থাকে। নতুন একটি শিপমেন্ট নিয়ে বড়সড় বিনিয়োগ করেছে সম্প্রতি, মূলত সেটা জাফর খানকে কাবু করার জন্য। কিছু পেতে হলে অবশ্যই কিছু ব্যয় করতে হবে, তাই সবকিছু নিখুঁতভাবে নিশ্চিত করা জরুরি। আত্মবিশ্বাসের সাথে সে এই অফিসের দায়িত্ব নিয়েছে। প্রতিটি পদক্ষেপে রয়েছে তার পরিকল্পনার ছাপ। তবুও ভিতরে কোথাও একটা প্রশ্ন খচখচ করছে, যে কাজের জন্য এই গাজীপুরের মাটিতে পা রেখেছে সেটা আদৌ সম্পন্ন করতে পারবে তো? গতদিনে তাড়াহুড়োয় কিছু গুরুত্বপূর্ণ কাগজ ফেলে গিয়েছিল সে। আজকে মূল উদ্দেশ্য সেই কাগজগুলো উদ্ধার করা। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কাঙ্ক্ষিত কাগজটি খুঁজে পায় অনুভব। যেন এক চাপা উত্তেজনার অবসান হয়। তার চোখে মুখে স্বস্তির ছাপ। নিঃশ্বাস ফেলে সে যেন নিজের মনের ভার কিছুটা লাঘব করে। বিকেলের দিকে ঈশা কোচিং শেষ করে তার বান্ধবীদের সাথে ফুচকার দোকানে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। ফুচকা খাওয়ার মাঝেই পাশের দোকানে দেখতে পায় রুবায়েত সেদিনের মেয়েটাকে সাথে নিয়ে ফুচকা খেতে এসেছে। রুবায়েত মূলত কিছু কেনাকাটা করার জন্য তিতিকে সাথে নিয়ে এসেছে। রুবায়েত তিথির জন্য 1 প্লেট ফুচকা অর্ডার দিয়ে ঈশার দিকে এগিয়ে আসে। ঈশা সেটা দেখেই চোখ ফিরিয়ে নেয়। রুবায়েত ঈশাকে দেখেই বলে, ঈশা তুই এখানে? ঈশা রুবায়েতের কথা শুনে বলল, বান্ধবীদের সাথে ফুচকা খেতে এসেছিলাম। তুমি বুঝি তোমার গার্লফ্রেন্ড নিয়ে ফুচকা খেতে এসেছো? ঈশার কথা শুনে রুবায়েত একটু বাঁকা হাসলো, তারপর বলল, হ্যাঁ, ওকে নিয়ে এলাম। তারপর বলতো আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে? এই কথা শুনে ঈশা একটু ফুঁসে উঠলো, তবে সেটা প্রকাশ করলো না। চোখ মুখ যেন লালচে হয়ে যায় তার। নাকের পাঠা ফুলিয়ে বলল, জঘন্য লাগছে। তারপর কোনো কিছু না বলে চলে যায়। যেতে যেতে বলে ফুচকাওয়ালা মামার বিলটা দেওয়ার জন্য। রুবায়েত হাসি মুখে গুনগুন করে বলে, এই মনের রেডিও যদি হঠাৎ কেউ চলায়, ঘরতে কমিয়ে আর কে থাকা যায়? বিকেলের দিকে অনুভব বাসায় ফিরে। কলিং বেল বাজাতে রহিমা খালা দরজাটা খুলে দেয়। রহিমা খালাকে দেখে অনুভব বলল, আমাকে 1 গ্লাস পানি দাও তো খালা। রহিমা চটজলদি কিচেনে চলে যায়। অনুভব ড্রয়িং রুমে এসে দেখতে পায় সোফায় বসা অহমিকা শেখ ও ইব্রাহিম শেখকে। ইব্রাহিম ছেলেকে দেখে বলল, তোমার অফিসের কি খবর? সবকিছু ঠিকঠাক? অনুভব নির্লিপ্ত কণ্ঠে বলল যে সব ঠিকঠাক। রহিমা পানি এনে অনুভবকে দিল। অনুভব নিমিষেই পানিটা খেয়ে উপরে চলে যায়। যাওয়ার আগে একবার আয়াতের রুমের দিকে চোখ বুলায়। কি মনে করে যেন সে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে, কিন্তু আয়াতকে কোথাও পায় না। হয়তো বা ব্যালকনিতে আছে। সে অফিসের ব্যাগ থেকে একটা চকলেট বক্স বের করে টেবিলে রাখে, সাথে একটা ছোট্ট চিরকুট। তারপর সে রুম থেকে চলে যায়। আয়াত কিছুক্ষণ পর রুমে এসে তার চোখ যায় চিরকুটের উপর। চকলেট বক্স আর চিরকুট দেখে এগিয়ে যায়। সে মনে মনে বলে, এগুলো আবার কে রেখে গেল? তারপর চিরকুটটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে লাভ বার্ড। আয়াত লেখাটার আগাগোড়া কিছুই বুঝলো না। সে চিরকুটটা উল্টিয়ে পাল্টিয়ে দেখলো, কিন্তু আর কিছুই পেল না। কেটে গিয়েছে 7 দিন। ফারহা এখন পুরোপুরি সুস্থ, কিন্তু আহানের সাথে এই কয়দিন তার কথা হয়নি। আহান সকালে উঠেই অফিসে যায়, আবার রাত করে ফিরে, যার জন্য তাদের খানিকটা দেখা হলেও ঠিক মতো কথা হয় না। বলতে গেলে এই বাড়িতে যে ফারহা নামক একটা মেয়ে আছে সেটা হয়তো আহান ভুলেই বসেছে। ফারহার আচরণেও পরিবর্তন এসেছে। সেও আহান আসলে সামনে যায় না। সারাদিন অনিমার সাথে গল্প করেই কেটে যায়। রাতে আহান ঘরে ফিরলেও চুপটি মেরে শুয়ে থাকে। এক বিছানায় 2 জন মানুষ, অথচ তাদের মাঝে দূরত্ব যেন হাজার হাজার মাইলের। ফারহার শরীরটা কেমন গরম গরম লাগছিল। বেলা বাড়ার সাথে সাথে শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে যেন। সে কোনো রকম একটু খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। শরীরটা কাঁপুনি দিচ্ছে তার। এই গরমের মাঝেও তার শীত করছে। সে একটা কাঁথা নিতে পুরো শরীর ঢেকে নিয়ে গুটিসুটি মেরে শুয়ে রয়। আহান, অনুভব, রুবায়েত বেরিয়েছে মূলত আহানের মন মানসিকতা ঠিক করার জন্য। তৌফিক আর সিফাতকেও বলা হয়েছে। তারা সবাই এসেছে একটা নির্জন খোলামেলা জায়গায়। 5 বন্ধু একসঙ্গে হয়ে তারা খোলা আকাশের নিচে বসে আছে। অনুভব আহানকে বলল, মেয়েটার কি খবর? সব ঠিকঠাক? আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। সিফাত বলল, বাবির সাথে দেখা করাবি না? আহান সিফাতের কথায় কিছু বলল না। কি বললে সে? বলার মতো কিছু নাই যে তার এই মুহূর্তে। তৌফিক অনুভবকে বলল, আমি বিয়ে করেছি। আহান করেছে।
রুবায়েত আর সিফাত নাকি দেরিতে করবে, তুই কবে করবি? এবার কিন্তু তোর সিরিয়াল। তৌফিকের কথায় সবাই সাই দিলেও রুবায়েত হাসলো একটু, মনে মনে বলল, সে তো অনেক আগেই করেছে। অনুভবের থেকে উত্তর না পেয়ে সিফাত দাঁত কেলিয়ে বলল, এখন হয়তো বিয়ে করবে না, অনুভবের তো দুটা বোন আছে, আগে বোনদের বিদায় করবে, বড় ভাই হয়ে দায়িত্ব আছে না। আর সিফাতের কথা শেষ হওয়ার আগেই অনুভব রুক্ষ কণ্ঠে বলল, আই অ্যাম ম্যারিড। অনুভবের মুখ থেকে উচ্চারিত সে ক্ষুদ্র বাক্যটি যেন নিস্তব্ধ আকাশে হঠাৎ বাজ পড়ার মতো। রুবায়েত ব্যতীত সকলের দৃষ্টি বিস্ময়ে বিস্ফোরিত, চোখ যেন কোটর ছেড়ে বাইরে এসে দাঁড়ায়। তিন জোড়া বিস্ময় বিধুর দৃষ্টি অনুভবের বলা কথাটিকে ঘিরে যেন নিঃশব্দে উকি দেয়। হাজারো অদৃশ্য প্রশ্ন এক অজানা উত্তরের খোঁজে। সকলের মুখ যেন হাঁ হয়ে যায়। সকলকে তার দিকে চেয়ে থাকতে দেখে অনুভব খানিকটা বিরক্ত হয়ে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? আমার কি নতুন রূপ বেরিয়েছে? সিফাত অবিশ্বাস ভরা চোখে চেয়ে বলল, ভাই, কেউ আমার হাতে একটা চিমটি কাটতো, আমি কি সত্যি দিনে দুপুরে স্বপ্ন দেখছি? তার কথা শেষ হওয়ার আগেই রুবায়েত হেসে বলল, চিমটি নয়, এখন যদি আমার একটা থাপ্পড় গালে পড়ে তখন বুঝবি স্বপ্ন নাকি বাস্তব। তৌফিক ততক্ষণে থমকে গিয়ে বিস্ময়ে চিৎকার করে বলল, তুই বিয়ে করলি কিভাবে, কবে? ভাই, আমরা তো কিছু জানি না। তারপর সাথে সাথে আহানের দিকে ঘুরে বলল, এ আহান, তুই কিছু বল, সত্যি কি অনুভব বিয়ে করেছে? আহান তখন অনুভবের কথায় এমন স্তব্ধ যে মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না। নিজের প্রিয় বন্ধুর এই বিশাল জীবনের সত্যটা যেন বিশ্বাসই করতে পারছে না সে। বিদেশে এত বছর একসাথে থেকেও এমন একটা ঘটনা সে কিছুই জানে না। তৌফিক আরো হতবাক হয়ে বলল, এই তুই চুপ কেন? কোথায় হারালি? তুইও কি জানিস না? আহান নিরুত্তর। ওর মুখ দেখে সহজেই বোঝা যাচ্ছে সেও কিছু জানে না। রুবায়ের ঠোঁট চেপে হেসে ফেললে অনুভব ক্ষুব্ধ হয়ে বলল, হাসছিস কেন ইডিয়েট? কিছু না, এমনি। রুবায়েত চোখের কোণে দুষ্টুমির ছায়া লুকিয়ে রাখে। তোর বউটা কে অনুভব? আমরা কি তাকে চিনি? নামটা কি? কোথাকার মেয়ে? পরিচয় করে দিবি কবে? তৌফিকের প্রশ্নে এবার সিফাতও কৌতূহলী হয়ে উঠল। উত্তরে কিছু না বলে অনুভব বিরক্তি ভরে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে ওদের থেকে একটু দূরে গিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করলো, জ্বালিয়ে টান দিল। ওর আচরণে সিফাত ফিসফিস করে বলল, ও হঠাৎ চলে গেল কেন? রুবায়েত এক চিলতে দীর্ঘশ্বাস ফেলে বলল, তোদের এত প্রশ্নের জন্যই ও এখানে এই বিয়েটাকে মেনে নিতে পারেনি। সম্ভব খুব শীঘ্রই তোদের ডিভোর্স হয়ে যাবে। এক মুহূর্ত নীরবতা নেমে এলো তাদের মাঝে। আহান নিচু গলায় বলল, আচ্ছা, মেয়েটার নাম কি? রুবায়েত একটু থেমে গলা নামিয়ে নির্লিপ্ত স্বরে উচ্চারণ করলো, আয়াত। নামটা উচ্চারিত হওয়ার সাথে সাথে যেন সময় এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সকলেই অবাক, কিন্তু আহান যেন একেবারে স্তব্ধ। বিদেশে থাকাকালীন অনুভবের ফোনে প্রায়ই স্ক্রিনে সে দেখত এ লাভ বার্ড নামে একটুখানি লেখা। তখন ব্যাপারটা ওর মাথায় ঢোকেনি, কিন্তু এখন সব পরিষ্কার। দুপুরের দিকে ফারহার গায়ের উত্তাপ যেন বেড়ে যায়। অনিমা দুপুরে খাওয়ার জন্য রুমে এলে দেখে ফারহা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। অনিমা কাঁথাটা সরিয়ে দেখে ফারহা কেমন জানি করছে। অনিমা কপালে হাত দিয়ে যেন চমকে যায়, শরীর জ্বরে যেন পুড়ে যাচ্ছে। ইকবাল হোসেনও বাসায় নেই। তিনি দ্রুত হাতটা সরিয়ে নেয়। অনিমা বেরিয়ে আর সাথে করে এক বাটি পানি ও শুকনো কাপড় নিয়ে আসে। তিনি আহানকে দ্রুত ফোন লাগায়। ৩-৪ বার রিং হওয়ার পর আহান ফোন তুলে। অনিমা উদ্বিগ্ন কণ্ঠে বলে, মেয়েটার গায়ে প্রচুর জ্বর এসেছে, তুই তাড়াতাড়ি একটা ডক্টর নিয়ে আয় বাসায়। মায়ের কথা শুনেই আহান অনুভবের কাছ থেকে বিদায় নিয়ে বাসার জন্য রওনা দেয়। ফারহার অসুস্থতার কথা বুকের ভিতর কেমন জ্বলন হচ্ছে তার। এই তো একটু সুস্থ হলো, তার মধ্যে আবার জ্বর। আহান চোখ দুটো বন্ধ করে নেয়। মা বাবা হারা মেয়েটার দুঃখের যেন শেষ নাই। আহান না হয় ফারহার উপর রাগ চেপে রেখেছে, তাই বলে কি সে মানুষ নয়? যতই হোক ফারহা তার ভালোবাসার মানুষ। 20 মিনিটের মাথায় আহান ডক্টর নিয়ে বাসায় ফিরে। রুমে ঢুকেই ফারহার মুখটা দেখে আহানের বুকটা ধক করে ওঠে। ডক্টর জ্বর মেপে কিছু ওষুধ লিখে দেয়, কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিতে বলে।
ডক্টর চলে গেলে আহান খাবার আনতে বলে। অনিমা ভাত আর পানি টি টেবিলে রেখে দেয়। অনিমা খাইতে দিতে চাইলে আহান বলে, তুমি বরং খেয়ে নাও, আমি এদিকটা সামলাচ্ছি, তোমার তো ওষুধ আছে। অনিমা যেন আহানের কথাই খুশি হয়ে গেল। তিনিও কয়দিন খেয়াল করেছিল আহান মেয়েটার সাথে কথা বলে না, সবসময় এড়িয়ে চলে। সকালবেলা বের হয়ে যায় এবং অনেক রাত করে বাসায় ফিরে, তাই তিনি রুম থেকে বের হয়ে গেলেন। আহান এক পলক ফারহার দিকে তাকিয়ে ওয়াশরুমে যায়। হাত মুখ ভালো করে পরিষ্কার করে এসে ফারহাকে ডাকতে থাকে। জ্বরের ঘরে ফারহা কিসব যেন বিড়বিড় করছে। আহান কান খাড়া করে বোঝার চেষ্টা করলো। ফারহা অস্পষ্টভাবে বলছে, আমায় কেন ছেড়ে গেলে মা বাবা? আমায় নিয়ে কেন গেলে না? আমার অনেক কষ্ট হয়। কেন আমায় একা করে গেলে? যাকে ভালোবাসলাম সেও আমায় ভুল বুঝে আমায় ঠক প্রতারক ভাবে। মা, আমায় নিয়ে যাও তোমরা, আমার যে এই দুনিয়ায় কেউ নেই। ফারহার কথাগুলো শুনে আহানের অনেক খারাপ লাগে। মেয়েটা তো জীবনে কম কিছু সহ্য করেনি, কিন্তু ফারহা তো তাকে একটাবার বলতে পারতো। আহানের চোখগুলো লাল হয়ে যায় যেন। ফারহার চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়লে আহান সযত্নে মুছে দেয়। ফারহাকে শক্ত করে নিজের কাছে টেনে ফিসফিসিয়ে বলে, আর তোমাকে কষ্ট পেতে দেব না, তবে এত সহজে তোমাকে ক্ষমাও করব না। তারপর আহান ফারহাকে আছোয়া করে বসিয়ে দেয়। ফারহা নিভু নিভু চোখে আহানকে দেখে। আহান ভাত মাখিয়ে ফারহাকে খাইয়ে দেয়। কয়েক লোকমা খেয়ে আর খেতে পারে না। খাওয়া শেষে ওষুধ খাইয়ে দিয়ে ফারহাকে শুয়ে দেয়। আয়াত আর অনুভবের সম্পর্কটা কোথায় যেন আটকে গেছে একটা কাগজে, অদৃশ্য গিরিখাদে, যার না আছে কোল না আছে কিনারা। সময়ের সাথে সাথে সেই সম্পর্কটা যেন আয়াতের কাছে বিষাক্ত হয়ে উঠেছে। সে পারছে না অনুভবকে ভুলতে, আবার পারছে না এই টানাপোড়েন থেকে মুক্তি পেতে। আয়াত তো কখনো মুক্তি চাইতো না। সে চেয়েছিল অনুভবকে আঁকড়ে ধরতে, ভালোবেসে যেতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হার মানতে হয়েছে তাকে। তার জীবনের প্রথম প্রেমিক পুরুষ সে, কিন্তু তার প্রেমিক পুরুষটার হবে না। ইতিমধ্যে ইহাম শেখ ডিভোর্সের কাগজপত্র প্রায় রেডি করে ফেলেছেন। কয়েকদিনের ভিতর হয়তো অনুভব মুক্ত হয়ে যাবে। আয়াত নিজের ঘরে আনমনে বসে ভাবছে কথাগুলো। ঈশা এসে আয়াতের দিকে তাকিয়ে ডাক দেয়। আয়াত ডাক শুনে তাকায় ঈশার দিকে। ঈশা এসে আয়াতকে বলে, আপু তুমি এখনো বসে আছো কেন? রেডি হবা না? রিসেপশন পার্টিতে যাবে না? আব্বু বলেছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আজ ইব্রাহিম শেখের বিজনেস পার্টনারের ছেলের বিয়ের রিসেপশন আছে। সেই হিসেবে শেখ পরিবারের সবাইকে ইনভাইট করা হয়েছে, কিন্তু ফারহা যেতে নারাজ সেখানে। কোলাহলের চেয়ে একাকিত্ব যেন আয়াতের অনেক ভালো লাগে আজকাল। আয়াত ঈশাকে বলল, আমার যেতে ইচ্ছে করছে না ইস্যু, তুই বড় আম্মুকে বল আমি যাব না। আমি কিছুই শুনতে চাই না। তুমি আমাদের সাথে যাবে মানে যাবে। ওঠো তো এখন, সেই কখন থেকে এভাবে বসে আছো? ঈশা এক প্রকার টেনে আয়াতকে বসা থেকে উঠে। ইস্যু তোরা যা, আমার বাইরের কোলাহল ভালো লাগে না। ঈশা দৌড়ে অহমিকা শেখকে ডেকে এনে বলে, দেখো আম্মু, আপু নাকি যাবে না। আপু না গেলে আমিও যাব না বলে দিলাম। এই বলে ঈশা মুখ ফুলালো। বড় মা তুমি ওকে একটু বুঝাও। চল, আমাদের সাথে ভালো লাগবে। আমি আর না শুনতে চাই না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও বলে অহমিকা শেখ চলে যায়। তো বড় আম্মু আম্মু বলেছে তাড়াতাড়ি রেডি হতে। চলো, তোমাকে আজ আমি খুব সুন্দর করে সাজাবো। আয়াত বেচারি উপায় না পেয়ে হার মেনে নেয়। ঈশা আয়াতকে সুন্দর করে সাজিয়ে দেয়। আয়াত ও ঈশা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে। দুজনে গোল্ডেন কালার গাউন পরেছে। আয়াতের ভারী মেকআপ পছন্দ নয়, তাই হালকা সাজ আর একটু লিপস্টিক দিয়ে দেয়। চোখে কাজল, ব্যাস অতটুকুই আয়াতের জন্য যথেষ্ট। ঈশা আয়াতকে দেখে বলে, আপু তোমাকে যা লাগছে, পার্টির সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে। আয়াত আনমনে বলে, যার দেখা উচিত সেই দেখবে না। ঈশা আয়াতের কথা বুঝতে না পেরে বলল, কিছু বললে? আয়াত যেন হক চুকিয়ে যায়, নিজেকে স্বাভাবিক করে বলে, কই না তো। তারপর তারা দুজনেই রেডি হয়ে নিচে আসে। ইব্রাহিম শেখ আয়াত আর ঈশাকে দেখে বলল, আমার দুই মেয়েটাকে তো অনেক সুন্দর লাগছে। ঈশা বাবার কথা শুনে বলল, আপু সব থেকে বেশি সুন্দর লাগছে। আমার দুই মাকেও ভালো লাগছে। এখন বের হও, লেট হয়ে যাচ্ছে। তারা বাইরে এসেই দেখতে পায় অনুভব গাড়ির কাছে দাঁড়িয়ে। সে একটা সাদা শার্ট ও কালো প্যান্ট পরেছে। বাতাস ছড়িয়ে আসছে সেই সুঘ্রাণ। অনুভবকে দেখে আয়াত মনে মনে বলে, সবকিছুতেই আপনাকে সুন্দর লাগে।
পার্কিং এরিয়ায় দুটো প্রাইভেট কার রয়েছে, একটাতে ইব্রাহিম শেখ যাবেন, আরেকটা অনুভবের। ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ আগে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অনুভব এক পলক আয়াতকে দেখলো, তারপর বলল, এখানে থাকার ইচ্ছা আছে? ঈশা তাড়াতাড়ি করে পিছনে গিয়ে বসে পড়ে। আয়াত ঈশার কাছে বসতে চাইলে অনুভব থমকে ওঠে। তুই কই যাচ্ছিস? আয়াত মিনমিনিয়ে বলে, ঈশার কাছে। অনুভব একটু ভারিক্কি স্বরে বলল, সামনে বস। এই বলে অনুভব ড্রাইভিং সিটে বসে পড়ে। আয়াত উপায় না পেয়ে সামনের সিটে বসে। অনুভব আয়াতকে বলল, ঠোঁটে কি লাগিয়েছিস? লিপস্টিক। ডিসগাস্টিং। সন্ধ্যা 7টার দিকে তারা পার্টিতে পৌঁছে যায়। ইব্রাহিম শেখকে দেখেই আজাদ সাহেব এগিয়ে এসে সবার সাথে কুশল বিনিময় করেন। ইব্রাহিম শেখকে দেখেই আজাদ সাহেব এগিয়ে এসে সবার সাথে কুশল বিনিময় করেন। আয়াত চুপচাপ একটা চেয়ারে বসে আছে। ঈশা ছবি তুলছে বিভিন্ন অ্যাঙ্গেলে। অনামিকা শেখ সবার সাথে পরিচিত হচ্ছেন। অনুভব একটু দূরে দাঁড়িয়ে আছে আর বারবার আয়াতের দিকে তাকাচ্ছে। আয়াতকে একা বসা দেখে একটা ছেলে গিয়ে আসে। আয়াতের কাছাকাছি এসে ছেলেটি বলল, আয়াত তুমি এখানে? আয়াত অন্য কারো মুখে নিজের নাম শুনে মাথা উঁচু করে তাকায়। দেখতে পায় তাসবির তার সামনে দাঁড়িয়ে। আয়াত ভীষণ অবাক হয়। তাসবির বলল, তুমি এখানে? আয়াত বলল, আমার ফ্যামিলির সঙ্গে এসেছি। তাসবিরকে টুকটাক কিছু জিজ্ঞাসা করে। হাসি মুখে তার উত্তর দেয়। আয়াতের সাথে একটা ছেলেকে দেখে অনুভবের মাথায় যেন আগুন লেগে যায়। ফুসফুস করে নিঃশ্বাস নিয়ে অনুভব আয়াতের দিকে এগিয়ে আসে। কোনো দিক না তাকিয়ে আয়াতের হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে আনে। হঠাৎ টেনে ধরা আয়াত হুমড়ি খেয়ে পড়তে নেয়, কিন্তু অনুভব তার আগে আয়াতকে দু হাতে আগিয়ে নেয়। কোনো দিকে না তাকিয়ে আয়াতকে নিয়ে পার্টি থেকে বেরিয়ে আসে। আয়াত বলে ওঠে, কি হচ্ছে, ছাড়ুন আমায়, লাগছে তো হাতে। অনুভব যেন রক্ত চক্ষু নিয়ে আয়াতের দিকে তাকায়। আয়াত অনুভবের চোখ দুটো দেখে ভয়ে ঢোক গেলে অনুভব আয়াতকে গাড়িতে ঢুকিয়ে ডোর লক করে দেয়। তারপর সেও গাড়িতে উঠে বসে, গাড়ির স্টিয়ারিং এ হাত দেয়। তারপর ফুল স্পিডে গাড়ি চালায়। এত জোরে গাড়ি চলছে দেখে আয়াত বলে, কি করছেন আপনি? এভাবে চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হতে পারে, থামুন প্লিজ। আয়াতের কথা অনুভবের কর্ণহত হতেই সে গাড়ি ব্রেক কষে। আচানক গাড়ি ব্রেক কষে আয়াত নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারে না। সামনের দিকে সে ঝুঁকে যায়। চাকার ঘর্ষণে চারদিকে ধুলো উড়ে। আয়াত কোনো কিছু বোঝার আগে অনুভব এক হাত দিয়ে আয়াতের দু হাত পিছন দিকে চেপে ধরে, আর এক হাত দিয়ে আয়াতের চিবুক ধরে নিজের শুষ্ক ঠোঁট দিয়ে আয়াতের ঠোঁট জোড়ায় বসিয়ে দেয়। অনুভব আয়াতের এক হাত দিয়ে আয়াতের দু হাত পিছন দিকে চেপে ধরে, আর এক হাত দিয়ে আয়াতের চিবুক ধরে নিজের রুক্ষ ঠোঁট আয়াতের ঠোঁট জোড়ায় বসিয়ে দেয়। অনুভবের হঠাৎ এমন কাজে আয়াত স্তব্ধ হয়ে যায়। নিজের সাথে কি হচ্ছে কথাটা মাথায় আসতেই আয়াত হাত পা ছুটোছুটি শুরু করে দেয়। এই মুহূর্তে অনুভবকে যেন পৃথিবীর নিকৃষ্টতম মনে হচ্ছে। সে ছটফট করতে থাকে। আয়াত মুখ দিয়ে করে মাথা নাড়াতে থাকে। এতে যেন অনুভব আরো রেগে যায়। তাই অনুভবের দেওয়া আঘাত যেন ধীর থেকে ধীর হয়। সমস্ত ক্ষোভ আয়াতের উপর ছাড়ছে। আয়াত এই সুঠাম দেহের পুরুষটির শক্তির কাছে পেরে উঠতে পারছে না। আয়াত এবার ফুপিয়ে ওঠে। আয়াতের ফোপানোর শব্দতে অনুভবের হুঁশ ফিরে আসে। আয়াতকে ছেড়ে দিতে আয়াত ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় অনুভবের গালে। অনুভব নিজেও হতবাক হয়ে যায়। আয়াতের ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধে যায়। অনুভব অসহ্য যন্ত্রণা নিয়ে আয়াত গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে, দিক দিশা হারিয়ে। অনুভবের যখন খেয়াল হলো আয়াত আশেপাশে নেই, সে বলে উঠল, শিট শিট শিট, এটা আমি কি করলাম? সে দ্রুত গাড়ি থেকে নেমে আয়াতকে খুঁজতে থাকে। আয়াতকে আশেপাশে দেখতে না পেয়ে অনুভব পাগল প্রায়। মাথার চুলগুলো খামছে ধরে সে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। দূর দূরান্তর কিছুই বোঝা যাচ্ছে না। চারদিক ঝোপঝাড়। অনুভবের ভয় লাগে এই জায়গাগুলোতে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব থাকে। অনুভবের পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করে তারপর সে আয়াতকে খুঁজতে থাকে। অনেকক্ষণ যাবৎ খুঁজতে খুঁজতে তবুও অনুভব আয়াতকে পায় না। অনুভবের নিজের উপর চরম রাগ উঠে। পারলে নিজেকেই মেরে ফেলতে ইচ্ছা করে। অনুভব একটু এগুতেই কারো ফোপানোর শব্দ পায়। সে এগিয়ে এসে দেখে আয়াত হাঁটু গেড়ে মাথা নিচু করে বসে কান্না করছে। অনুভবের যেন দেহে প্রাণ ফিরে আসে। সে আয়াতের কাছে হাঁটু ভাঁজ করে বসে। আয়াতের মাথায় হাত রাখতেই আয়াত তাকিয়ে দেখে অনুভব তার কাছে। সে অনুভবের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলে,
ছুবেন না আমায়, দূরে যান আপনি, আমার কাছে আসবেন না। এই বলে আয়াত আবারও উঠে দাঁড়ায়। অনুভব আয়াতের হাত চেপে ধরে বলে, এখানে থাকা রিস্ক, গাড়িতে চল। যাব না আমি আপনার সাথে, ছাড়ুন আমায়, ছাড়ুন, আমি বাবার কাছে যাব, ছাড়ুন আমায়। আপনি খুব খারাপ মানুষ, খুব খারাপ, অশুভ মানুষ আপনি। প্রথমে থাপ্পড় ও এখন আয়াতের বলা কথাগুলো শুনে অনুভবের মাথা যেন আরো দ্বিগুণ গরম হয়ে যায়। আয়াতের কবজি খামচে ধরে ক্ষিপ্ত কণ্ঠে বলে, ওকে ধরার ও ছোঁয়ার দুটোরই বৈধতা আমার কাছে আছে। আয়াত অনুভবের কথার প্রেক্ষিতে বলল, কোন অধিকারে আপনি আমাকে ধরবেন, কিসের ভিত্তিতে? কারণ আই এম ইয়োর হাজবেন্ড। কথাটা এত জোরে বলল যেন আকাশে বজ্রধ্বনির সৃষ্টি করে। অনুভব আবারও বলল, তোকে শুধু ছোঁয়া না, আরো অনেক কিছু করার অধিকার আছে। তোর ওই ছোট দেহটাকে এই অনুভবের পৃষ্ঠে চাপায় জর্জরিত করার অধিকার আছে। আয়াত কান্না স্বরে বলল, ওই হাজবেন্ড শুধু একটা কাগজে কলমে, যা অতি দ্রুত এই ঝঞ্ঝাট সম্পর্ক থেকে মুক্তি দেবে। আমিও মুক্তি চাই, নিজের মতো বাঁচতে চাই আমি, মুক্তি দিন আপনি আমায়। আমি অনেক দূরে চলে যাব, আমি একটা সাধারণ জীবন চাই। হয় আমাকে একেবারেই মেরে ফেলেন, না হলে মুক্তি দিন আপনি আমায়। আপনি যেমন এই সম্পর্ক থেকে মুক্তি চান, আমিও তো চাই। অনুভবের চোখে মুখে এক প্রকার হিংস্রতা, চোখ দুটো যেন রক্তিমাকার ধারণ করে, ওই চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আয়াত অনুভবের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়, গা কাঁপুনি দিয়ে উঠে। অনুভব আয়াতকে থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলে কিন্তু হাত মুঠো করে উঠে দাঁড়ায়। একটু দূরে গিয়ে লম্বা দম নেয়, নিজেকে বড্ড অস্বাভাবিক লাগছে। ফুস করে নিঃশ্বাস নিয়ে হাতের ঘড়িটার দিকে তাকায়, তারপর সে আবার আয়াতের কাছে ফিরে আসে। অনুভব ফ্ল্যাশ লাইট দিয়ে আয়াতের মুখটা দেখল। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, চোখের পানিতে আয়াতের সামনের চুলগুলো লেপ্টে আছে। এই মুহূর্তে আয়াত অনুভবকে ভয় পাচ্ছে। অনুভব হাত বাড়িয়ে চুলগুলো সরিয়ে দিতে চাইলে আয়াত ভয়ে সিটিয়ে যায়। আয়াত একটু পিছিয়ে যায়, শরীর কেঁপে উঠছে। অনুভব জানে আয়াতের প্যানিক অ্যাটাক হয়। আয়াতের আচরণে অনুভব বুঝে যায় আয়াতের কি হয়েছে, তাই সে রাগ দমিয়ে আয়াতকে দুহাতে চেপে ধরে। আয়াত কি সব আবল তাবল যেন বলতে থাকে। অনুভব সেগুলোতে পাত্তা না দিয়ে আয়াতের মাথায় হাত বুলিয়ে দেয়। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি হতে পারে, তাই অনুভব নরম স্বরে বলল, কিছু করব না আমি, শান্ত হো। আয়াত আস্তে আস্তে গা ছেড়ে দেয়। অনুভব আয়াতের শব্দ না পেয়ে আয়াতকে একটু দেখে, মেয়েটার জ্ঞান নেই। চারিদিক হঠাৎই টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হয়। অনুভব দীর্ঘশ্বাস ফেললো, তারপর আয়াতকে নিয়ে গাড়িতে বসে সে। ফারহার জ্বর অনেকটাই কমে এসেছে। দুপুরে ওষুধ খাওয়ার পর ফারহা ঘুমিয়েছিল। হঠাৎ ফারহার ঘুম ছুটে গিয়েছে। সে ধীরে বিছানায় উঠে বসে। ঘরের ভিতর সে ছাড়া কাউকে দেখতে পেল না। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। আহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার বাইরে বৃষ্টির মাঝে। দমকা হাওয়া বাইরে থেকে ঘরে আছড়ে পড়ছে যেন। আহান ব্যালকনি থেকে ঘরে আসে, দেখে ফারহা বিছানায় বসে আছে। আহান এগিয়ে এসে ফারহার কপালে হাত দিল। না, জ্বর নাই। আহান ফারহাকে কিছু না বলে রুমের বাইরে চলে যায়। ফারহা বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। বেসিনের আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখল। আগের মতো সে নেই। ফারহা ফ্রেশ হয়ে নিয়ে মুখ মুছতে বের হয়ে দেখে আহান খাবারের প্লেট নিয়ে ঘরে ঢুকছে। আহান ফারহাকে দেখে বলল, খাবার রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ফারহা মাথা নিচু করে রইল। আহান আর কিছু না বলে বেরিয়ে যায়। ফারহা আহানের যাওয়ার দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস নেয়। নিজের উপর তিক্ততা হয়েছে তার জন্য তার অতি প্রিয় মানুষটা তার সাথে কথা বলে না। বিয়েটা তো করুণা মাত্র। ফারহার কথাগুলো ভেবে মেখে হাসি দিল। ঝড় আর বৃষ্টির তাণ্ডব তখনও থামেনি। প্রকৃতির সেই রুদ্র রূপ উপেক্ষা করেই অনুভব আয়াতকে কোলে তুলে নিয়ে ম্যানশনের ভিতরে ঢুকে পড়ে। বাইরে বজ্রের গর্জন আর ভিজে বাতাস এখন যেন তাদের জন্য মূল্যহীন। আয়াত নিস্তেজ, অনুভবের বাহুর মধ্যে নিথর। অন্দরমহলে তখন থমথমে নিস্তব্ধতা। ইব্রাহিম শেখ ড্রয়িং রুমে বসে আছেন, মাথায় হাত, চোখে অশান্তির ছায়া। পাশে সোফায় বসা ইহাম শেখ। অনুভব যখন ভেজা শরীরে আয়াতকে কোলে নিয়ে ঘরে ঢোকে, ইহাম শেখ এগিয়ে এসে বিস্ফোরিত চোখে তাকায়। এক মুহূর্তের নীরবতা ভেঙে ইহাম চিৎকার করে ওঠে, কি হয়েছে আমার মেয়ের? কি করছো তুমি আয়াতের সাথে? তার কণ্ঠে অসহায়তার রাগ আর আতঙ্ক মিশে এক অদ্ভুত প্রতিধ্বনি তোলে চারপাশে। অনুভব কিছু না বলে আয়াতকে নিয়ে রুমের দিকে যায়। তারও আয়াতকে শুয়ে দিয়ে আবার নিচে নেমে আসে। অনুভব নিচে আসতেই ইব্রাহিম শেখ গিয়ে অনুভবের গালে পরপর দুটো থাপ্পড় বসিয়ে দেয়। অহমিকা শেখ এগিয়ে এসে বলে, এ কি করছো তুমি? ছেলের গায়ে হাত তুলছো? ছেলে কি এখনো ছোট আছে?
ইব্রাহিম শেখ চিৎকার দিয়ে বলল, ওকে আমার সামনে থেকে সরে যেতে বলো। ইহাম শেখ ইব্রাহিম শেখের কাছে এসে বললেন, ভাইজান তুমি উত্তেজিত হও না, আমি সব কিছু ভেবে নিয়েছি। এতদিন যাবৎ যা করিনি এখন সেটা করার সময় এসে গেছে। আমি সব কাগজপত্র ঠিক করে ডিভোর্সের জন্য আমি চট্টগ্রাম থেকে ফিরে এসি, ডিভোর্সের কাজ শেষ করে ফিরবো। আমার মেয়ের একটা জীবন আছে। ইহাম শেখের কথা শুনে অনুভব একটু গটগট করে বাইরে চলে যায়। অহমিকা শেখ ছেলেকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু তার আগেই অনুভব চলে যায় এই ঝড় বৃষ্টির মধ্যে। ইহাম শেখ আরো বলেন, আমি কাল আয়াদের তার মামার বাড়িতে দিয়ে আসবো। ইব্রাহিম শেখ এই কথা শুনে কিছু বলতে পারলেন না। তার ছেলের জন্যই কিছু কেন এলোমেলো হয়ে যাচ্ছে। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট একটা রুমের মাঝখানে চেয়ারে বসে আছেন এনামুল হক। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তারও কয়েকজন অফিসার। পরিবেশটা থমথমে, উত্তেজনাজাত, ঘনীভূত। এনামুল হকের মুখে স্পষ্ট রাগের ছাপ, মেজাজ তার প্রচন্ড গরম। এখনো পর্যন্ত অপরাধীদের কোনো খোঁজ মেলেনি, এবং এর প্রধান কারণ ডেভিড ম্যাক। এই রহস্যময় চরিত্রটি যেন সমস্ত ছকের বাইরে চলে গেছে। খবর এসেছে ডেভিড ম্যাক এখন বাংলাদেশে অবস্থান করছে। এনামুল হক ঘাড় ঘুরিয়ে আতমান কায়েসের দিকে তাকালেন, কণ্ঠে দৃঢ়তা অথচ চাপা রাগ। কাজ কতদূর হলো তোমার আতমান? তুমি কি ভুলে যাচ্ছ তোমার হাতের সময় খুবই স্বল্প? তাছাড়া প্রতিনিয়ত আমাদের দেশে অনেক মেয়ে নিখোঁজ হচ্ছে। আতমান কায়েস টেবিলের উপর পেপার ওয়েট ঘোরাতে ঘোরাতে গম্ভীর কণ্ঠে বলে। এনামুল হক আতমান কায়েসকে পার্সোনালি অনেক পছন্দ করেন এবং ভালোবাসেন। তাছাড়াও তার কাজের ধরন, ক্ষণশীলতা সবকিছুর জন্য তিনি আতমান কায়েসকে ভরসা করেন। অনুভব ভোর ভোর টাইমে শেখ ম্যানশনে ফিরে আসে। এসে ভেজা জামা কাপড় গুলো ছেড়ে শুয়ে পড়ে। সকাল 11টা অবধি সে ঘুমোয়। সচরাচর সে সকালে উঠে, তবে ভোরের ফেরার জন্য অনেকটা বেলা হয়ে গিয়েছে। অনুভব ঘর থেকে বেরিয়ে সোজা ড্রয়িং রুমে আসে। আজকে বাসার পরিবেশটা যেমন অন্যরকম লাগছে, কেমন যেন নিস্তব্ধ। মনে হচ্ছে নিজের সাথে কাছের জিনিসটা হারিয়ে গিয়েছে। অনুভব কিচেনে রহিমা খালাকে দেখে বলল, খালা, এক কাপ কফি দিও তো, আমি ছাদে আছি। বলেছে উপরের দিকে হাঁটা দেয়। আয়াতের কথা মনে হতেই অনুভব আয়াতের রুমের দিকে তাকায়। দরজা ঠেলে ভিতরে ঢুকে দেখে পুরো ঘর ফাঁকা। অনুভব ব্যালকনিতে যায়, সেখানেও ফাঁকা। অনুভব ভ্রুকুচকে বলল, কোথায় গেল মেয়েটা? তারপর সে আয়াতের ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে হাঁটা দেয়। ঈশা ছাদে একাই বসে আছে। অনুভব ঈশার কাছে গিয়ে বলল, একা বসে আছিস যে? ঈশার মুখটাই যেন এক ধরনের মলিনতা ছড়িয়ে আছে। চোখের কোণে জমে থাকা পানিটা রোদের আলোতে চিকচিক করে উঠছে। অনুভব ঈশার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? ঈশা ভাইয়ের প্রশ্নে যেন ভেঙে পড়ল, কাপা কাপা গলায় বলল, চাচ্চু আপুকে তার মামার বাসায় পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনে মুহূর্তেই অনুভব যেন স্তব্ধ হয়ে গেল, যেন কেউ এক ঝটকায় তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। আয়াতকে মামার বাসায় পাঠিয়ে দেওয়া, এই কথাটা অনুভবের হৃদয়ে ছুরির মতো বিঁধে যায়। চুপচাপ দাঁড়িয়ে থাকে সে। ভিতরে ভিতরে চলতে থাকে নিঃশব্দ রক্তক্ষরণ। আয়াত শেখ ম্যানশন থেকে চলে যাওয়ার 2 দিন কেবল বেরিয়েছে, অথচ শেখ ম্যানশন যেন নিঃশ্বাস হারিয়েছে। সারাটি বাড়ি নীরব, গুমোট, যেন শোক ছড়িয়ে আছে বাতাসে। মানুষগুলো কেমন যেন প্রাণহীন, চোখে অচেনা শূন্যতা। ঈশার বোঝ হওয়ার পর থেকে আয়াত হয়ে উঠেছিল তার বড় বোনের মতো, সাথী, খেলার সঙ্গী, শাসন আর স্নেহে ভরা প্রতিটি মুহূর্ত। এই বাড়ির প্রতিটি কোনায় কোনায় রয়েছে আয়াতের ছোঁয়া, তার চিহ্ন। 2 বোনের হাসি, কলরব, দৌড়ঝাঁপে মুখরিত ছিল এই প্রাসাদ। আজ সেসব মিলিয়ে গেছে এক বিষণ্ণ কালো ছায়ায়। যেখানে একদিন ছিল আনন্দের উচ্ছ্বাস, আজ সেখানে কেবলই নীরবতা। শেখ ম্যানশনের প্রতিটি দেয়াল যেন আজ তার অভাব অনুভব করছে। আয়াতের শূন্যতায় ডুবে আছে পুরো বাড়ি, পুরো হৃদয়। অহমিকা শেখ খেয়াল করেছেন এই 2 দিন যাবৎ অনুভবের মাঝে অনেক পরিবর্তন। কেমন যেন মুখ গম্ভীর করে থাকে, বাসায় থাকে না বললেই চলে। ঠিক মতো খাওয়া দাওয়া করে না, বাসায় ফিরে অনেক রাত করে। কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে যায়, কারোর সাথে তেমন কথাও বলে না। কেমন যেন হঠাৎ করে অনেক পরিবর্তন। আহান, রুবায়েত, সিফাত, তৌফিকও ভীষণ অবাক হয়। অনুভবের সাথে তাদের ফ্রেন্ডশিপ প্রায় অনেক বছরের। অনুভব তাদের সাথেই দিনের বেশিরভাগ সময় কাটাতো।
সে অনুভবের মাঝে এত পরিবর্তন যেন তাদের ভাবনার সৃষ্টি করে। রুবায়েত জানে আয়াতকে তার মামার বাসায় পাঠানো হয়েছে। রুবায়েত অনুভবকে জিজ্ঞাসা করিয়েছিল তারা এই পরিবর্তনের কারণ কি। অনুভবের প্রেক্ষিতে বলেছিল, আমার আবার কি হবে, আই এম ফাইন। তবে রুবায়েত খুব ভালো করে বুঝতে পারে আয়াতের দূরে যাওয়াটাই অনুভবের পরিবর্তনের প্রধান লক্ষণ। আয়াত তার মামার বাড়িতে এসে যেন নিজেকে একেবারে ঘরবন্দি করে রেখেছে, নিঃসঙ্গ নীরব। 2 দিন আগে যখন ইহাম শেখ সকালবেলা তাকে ডেকে বলেছিল সবকিছু প্রস্তুত রাখতে, আয়াতের মনে যেন এক প্রবল ঝড় বয়ে গিয়েছিল। কিন্তু সে নিজেকে শক্ত করে নিয়েছে। অনেক হয়েছে এই ঝুলে থাকা সম্পর্কের বোঝা টেনে নেওয়া। সবসময় অন্যের কাছে মাথা নিচু করে থাকা যেন তার আত্মসম্মানে আঘাত করে। তাই সে নিজেকে এক কঠিন আবরণে মরে ফেলেছে। শেখ মেনশন থেকে বেরিয়ে যাওয়ার সময় একবার শুধু অনুভবের ব্যালকনির দিকে তাকিয়েছিল সে। তারপর আর কোনো দিকে না ফিরে নিঃশব্দে গাড়িতে উঠে বসে। মুখ চিরে যেন এক দীর্ঘ ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে। আজ চোখের জলগুলো আর বাধা মানতে চাইছে না। সবার আড়ালে সে চুপি চুপি সে অশ্রুগুলো মুছে নেয়। আয়াত আনমনে জানালার কাছে বসে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। চোখে মুখে কেমন এক বিষণ্ণতার ছায়া। পিছন থেকে তার মামাতো বোন রেখার ডাক শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। পিছন ফিরে তাকিয়ে দেখে তার মামি মামাতো বোন দাঁড়িয়ে আছে খাবারের প্লেট নিয়ে। আয়াতের মামি ইয়াসমিন বেগম আয়াতকে দেখে বলল, তুই তাড়াতাড়ি একটা ডক্টর নিয়ে বাসায় আয়। এভাবে মনমরা হয়ে বসে আছিস কেন? খাওয়া দাওয়া তো করিস না, আয় তোকে খাইয়ে দিই। আয়াত তার মামির দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, আমার খেতে ইচ্ছে করছে না মামি, পরে খাবো। ইয়াসমিন বেগম তখন কঠিন কণ্ঠে বললেন, কোনো কথা শুনবি না। 2 দিন ধরে তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না। এভাবে চলতে থাকলে অসুস্থ হয়ে পড়বি। এই বলে তিনি আয়াতের সামনে বসে ভাত মাখাতে শুরু করলেন। এক লোকমা করে ভাত তুলে আয়াতের মুখে দিয়ে বললেন, খা মা, একটু না খেয়ে থাকা ঠিক না। আয়াত আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিল সব। খাওয়া শেষ হলে মামি তার একটু প্লেট নিয়ে বাইরে চলে গেলেন। খাওয়া শেষ হতেই আয়াতের মামাতে বোন পাশে এসে বসে বলল, আপু, তোমার কি মন খারাপ? সব সময় দেখি তুমি চুপচাপ থাকো, আমাদের সাথে খেলো না কেন? আয়াত মৃদু হেসে বলল, কই মন খারাপ না তো। আচ্ছা এখন থেকে খেলবো কেমন? বাচ্চাদের আয়াতের কথা শুনে খুশি হয়ে বলল, ইয়ে। আয়াত আপু আমার সাথে খেলবে। বাচ্চাটা যেন নাচতে নাচতে বাইরের দিকে দৌড়ে যায়। ফারহা অনিমার সাথে কিচেনে রান্না করছে। ফারহাকে অনিমা কিছু করতে নিষেধ করলে ফারহা বলে, আম্মু, আমি করতে পারবো। সব সময় শুয়ে বসে থাকতে ভালো লাগে না আমার। তাছাড়া এগুলো আমি কত করেছি আগে, আমি সব করতে পারি বুঝলে। দাও আজ আমি রান্না করব। ফারহার কথায় অনিমা মুচকি হাসি দিয়ে বলল, পাক্কা রাঁধুনি, কিন্তু তোর এখন এসব করতে হবে না। এমনিতেই খুব দুর্বল তুই। তাছাড়া আগে কি করেছিস না করেছিস সেসব আমি জানতে চাই না। এখন তুই যেহেতু আমার মেয়ে, তাই আমি আমার মেয়েকে কোনো কাজ করতে দিব না। অনিমার কথা শুনে ফারহা ভার করে ফেলল। ইকবাল হোসেন কিচেনের দিকে এসে ফারহাকে মুখ ভার করে থাকতে দেখে বলল, তোমার মন খারাপ কেন মামুনি, কি হয়েছে? ইকবাল হোসেন ফারহার কথা শুনে হেসে বলল, দেখেন না বাবা, আম্মু আমাকে রান্না করতে দিচ্ছে না। আমি তো রান্না পারি, তাছাড়া আমি এখন পুরোপুরি সুস্থ। সব সময় শুয়ে বসে থাকতে কি ভালো লাগে আপনি বলুন? ফারহা ইকবাল হোসেনের কাছে গিয়ে বলল, আমার মেয়ে যখন রান্না করতে চেয়েছে অবশ্যই সে করবে, দেখি কি আসে বারণ করতে। আজ আমি তোমার মেয়ের হাতে রান্না খাবো। এই বলে তিনি অনিমার দিকে তাকিয়ে বলল, আজকে তোমার কিচেন থেকে ছুটি, আজ ফারাহামা রান্না করবে। ইকবাল হোসেনের কথায় অহমিকা শেখ কপট রাগ দেখিয়ে বলল, তুমি ওর কথায় প্রশ্রয় দিও না তো। তুমি চুপ থাকো কুটনি বুড়ি, আমি আমার মেয়ের হাতে রান্না খাবো। যাও যাও কিচেন থেকে। ইকবাল হোসেন অনিমাকে এক প্রকার জোর করে কিচেন থেকে বাইরে নিয়ে যায়। ফারহা শ্বশুর শাশুড়ির কাণ্ড দেখে একটু হাসি দেয়। ফারহার জীবনে সমস্ত ঘটনা তাদের জানা, তাই তারা সবসময় চেষ্টা করে ফারহাকে কোনো না কোনোভাবে হাসানোর। তাদের ভালোবাসাগুলো কত সুন্দর, কিন্তু তার ভাগ্যে কথাগুলো ভেবেই যেন ভিতরটা জ্বলে ওঠে। তারপর সে রান্নার কাজে মন দেয়। রান্না বান্না শেষ করে ফারহা কিচেনের সমস্ত কিছু গুছিয়ে রেখে উপরে গিয়ে গোসল করে নেয়। আজ সে একটা শাড়ি পরবে। এই আইডিয়াটা মূলত অনিমা বেগমের, তাই শাশুড়ির কথা মেনে সে একটা সুন্দর শাড়ি পরে। দুপুর 2টার দিকে আহান বাসায় ফিরে। সে সোজা উপরে গিয়ে আগে ফ্রেশ হয়ে নেয়। বাইরে প্রচুর গরম আর রোদ, যার জন্য শরীর ঘেমে একাকার হয়ে গেছে। ফারহা তখন ব্যালকনিতে দাঁড়িয়েছিল। আহান টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়।
20 মিনিটের মতো গোসল করে সে টাওয়াল পেঁচিয়ে বের হয়ে আসে। ফারহা ব্যালকনি থেকে ভিতরে আসতেই আহানকে এই অবস্থায় দেখে চিৎকার দিয়ে ওঠে। আহান তাড়াতাড়ি করে ফারহার মুখটা চেপে ধরে বলে, স্টুপিড, চিৎকার করতেছো কেন? ফারহা আহানকে দেখে যেন শুকনো ঢোক গিলল। শুদ্ধ গোসল করে যেন আহানকে আরো আকর্ষণীয় লাগছিল। মাথা থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছিল। ফারহা দ্রুত চোখ নামিয়ে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। আহান ফারহাকে ছেড়ে দিতেই ফারহা বলে ওঠে, এসব কি পরে আছেন? আপনার কি জামা কাপড় নেই? ঘরের ভেতরে এমন উদম গায়ে কেউ থাকে? আহান ফারহাকে দেখিয়ে যেন থমকে যায়। মেয়েটা আজ শাড়ি পরেছে। এই শাড়িতে যেন মেয়েটাকে অনেকটা বড় বড় লাগছে। আহান নিজেকে সামলে নিয়ে বলল, আমি খারাপ কি পড়েছি? তুমি হয়তো ভুলে যাচ্ছ ঘরটা আমার, তাই আমার যেমন খুশি সেরকম ভাবে থাকবো। আয়াত রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, হ্যাঁ হ্যাঁ জানি, এটা আপনার রুম। আমি তো 2 দিনের মেহমান। এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। ফারহা বেরিয়ে যেতেই আহান মুচকে হাসি দিয়ে বলল, পাগল একটা। কফি শপের এক কোণে অনুভব এবং রুবায়েত বসে আছে। চারপাশে নরম আলো, হালকা কোলাহল, আর কফির সুগন্ধে ভরে আছে বাতাস। এই দেখা সাক্ষাতের আয়োজক মূলত লিয়া। সেই রুবায়েতকে অনুরোধ করেছিল অনুভবকে নিয়ে আসার জন্য, যদিও অনুভব আসতে চায়নি। রুবায়েত একরকম জোর করেই তাকে নিয়ে এসেছে। রুবায়েতের চোখ মাঝে মাঝে অনুভবের দিকে চলে যায়। অনুভব কিছু না বলে ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকে, যেন বাইরের জগৎ তার কাছে একদম অর্থহীন। তার এমন অনাগ্রহী আচরণ দেখে রুবায়েতের মনে মনে হাসে একটা চাপা দুষ্ট আনন্দ যেন তার মনে খেলে যায়। অনুভব বারবার ঘরের দিকে তাকাচ্ছে। বিরক্ত হয়ে বলল,